হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের অনলাইন এমসিকিউ ক্লাসে সবাইকে প্রথমেই ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে পরিচয় তুলে ধরছি। আমি হামিদ শিকদার, প্রভাষক, ইতিহাস, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো জেনে নেওয়া যাক আজকের পাঠ পরিচিতি। আজকের পাঠ পরিচিতি শ্রেণী নবম, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় প্রথম এবং তৃতীয়, অর্থাৎ দুইটি অধ্যায় ছোট, যার কারণে প্রথম এবং তৃতীয় একসাথে এমসিকিউ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আজকের এমসিকিউ লেকচার হচ্ছে 1। তো ইতিমধ্যে তোমরা জানো যে বিশ্ব মহামারী করোনা পরিস্থিতির কারণে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে পূর্বের ধারাবাহিকতায় আমাদের কলেজে নিয়মিতভাবে অনলাইনে পাঠদান করে যাচ্ছি এবং এ পর্যায়ে এমসিকিউ টাইপের, তোমরা ইতিমধ্যে জেনেছো যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। আগামী সকল পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন টাইপ হবে এবং তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে আগামী 15ই অক্টোবর 100 নম্বরের একটি এমসিকিউ পরীক্ষা হবে। তো আমি আশা করি এরপর থেকে তোমরা ধারাবাহিক এই লেকচারগুলো শুনবে এমসিকিউ ভালো রেজাল্ট করার জন্য, এবং আজকের লেকচার থেকে কমপক্ষে তোমরা 5টি প্রশ্ন কমন পাবে। এজন্য প্রতিনিয়ত প্রত্যেকটি লেকচারগুলো তোমরা সুন্দর করে দেখবে, যাতে করে এইগুলোই তোমাদেরকে অনেক কভার করে এবং তোমরা পরীক্ষায় যাতে ভালো ফলাফল করতে পারো। তো আজকের পাঠের শিখন ফল, এই অধ্যায় 2টি শেষে তোমরা জানতে পারবে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো। দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। তো আমি গত বছরেই আমি তোমাদের এই ইতিহাস বইটি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত নাম্বারিং করে করে মার্কিং করে করে দাগিয়ে রেখেছিলাম। তো তারই ধারাবাহিকতায় তোমরা বই মিলিয়ে দেখতে পারো, অথবা তোমরা হচ্ছে সুন্দর করে শুনতে পারো এবং মুখস্থ করতে পারো। প্রথম অধ্যায়ে ইতিহাস পরিচিতি, এখানে একটি কোশ্চেন আমার এখানে দাগানো আছে যে 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। এর পর্যায়ে দেখো ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ইতিহাসকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহ প্লাস আস, অর্থাৎ ইতিহাস। ঐতিহাসিক ডক্টর জনসন মনে করেন যে ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে কিছু কিছু ঘটে যাওয়া ইতিহাস তা ইতিহাস নয়। E.H. কারের ভাষায়, E.H. কার একজন ঐতিহাসিক, তিনি বলেছেন যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এ পর্যায়ে পরের কোশ্চেনটা দেখতে দাগিয়ে নিতে পারো যে হিস্টোরিয়া, গ্রিক শব্দ হিস্টোরিয়া, হিস্টোরিয়া শব্দ গ্রিক শব্দ থেকে এসেছে, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিস্টোরি। তো হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন ইতিহাসের জনক হেরোডোটাস। তোমরা জেনে থাকবে ইতিহাসের জনক মোট 3 জন। একজন হচ্ছে আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন র্যাঙ্কে, এটি 19 শতকের জার্মান ঐতিহাসিক। শুধু ইতিহাসের জনক হেরোডোটাস, বাড়ি গ্রিসে। এবং আধুনিক ইতিহাসের জনক থুকি, বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের জনক থুকিডাইডেস। হিস্টোরিয়া শব্দটির অর্থ হচ্ছে সত্য অনুসন্ধান বা গবেষণা। যিনি ইতিহাসের জনক প্রথমে এই শব্দটি ব্যবহার করেছিলেন।
এটা মূলত গ্রিক এবং পারসিকদের যে দ্বন্দ্ব হয়েছিল এটার পরিপ্রেক্ষিতে ইতিহাস রচনা করা হয়েছিল। পর্যায়ে আলোচনা দেখো যে ইতিহাসের উপাদান, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ইতিহাসের উপাদান মোট দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে লিখিত উপাদান, অন্যটি হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন আছে, যেটা আমি বলছি। সেটা হচ্ছে অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য। অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য। রাজতরঙ্গিনী কে লিখেছেন? কলহন। তবাকাত ই নাসিরি কে লিখেছেন? মিনহাজ উস সিরাজ। আইন ই আকবরী এই বইটি লিখেছেন আবুল ফজল। আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ যে ফাহিয়েন, হিউয়েনসাং ও ইৎসিং, এই যে তিনজন ব্যক্তির নাম বললাম, ফাহিয়েন, হিউয়েনসাং, ইৎসিং, এরা হচ্ছে চৈনিক পরিব্রাজক। চৈনিক বা চায়নার, এদের সবার বাড়ি হচ্ছে চীন দেশে। তবে এদের মধ্যে আরেকজন ছিল আফ্রিকান পরিব্রাজক, তিনি হচ্ছেন ইবনে বতুতা, অর্থাৎ ইবনে বতুতার বাড়ি আফ্রিকায়। ইতিহাসের প্রকারভেদ, পঠন পাঠন আলোচনার দিক থেকে ইতিহাস দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভৌগোলিক অবস্থানগত, অন্যটি হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। তবে সাধারণভাবে ইতিহাসের যে বিষয়বস্তু, এটার দিক থেকে ইতিহাস পাঁচ ভাগে ভাগ করা যায়। এক, রাজনৈতিক ইতিহাস, দুই, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস এবং সাংস্কৃতিক ও সাম্প্রতিক ইতিহাস। তো ইতিহাসের বিষয়বস্তু, একটা কোশ্চেন আছে যে ভিকো। ভিকো কে বা ভিকো কে? ইনি হচ্ছেন একজন ঐতিহাসিক। এরপরে তোমরা, আমি বইয়ের বাইরে থেকে কিছু কোশ্চেন সংগ্রহ করেছি। দেখো যে বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন ও উত্তর, অর্থাৎ হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, পাঠ্য বই পৃষ্ঠা 2 থেকে গুরুত্বপূর্ণ টপ 10 টিপস, অর্থাৎ 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। তবে এই কোশ্চেনগুলা এমসিকিউ, মানে একইভাবে দুইটা কাজ করবে, যে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য কাজে লাগবে এবং এমসিকিউ কোশ্চেনের জন্য কাজে লাগবে। এই জন্য একই সাথে দুইটা কাজ করা যায়। যেমন এক দেখতে পাচ্ছি, ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহাস শব্দ থেকে। ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। ইতিহাস হলো মানব জীবনের অত্যন্ত ঘটনার প্রবাহ। গ্রিক হিস্টোরিয়া, গ্রিক শব্দ হিস্টোরিয়ার আবিধানিক অর্থ হচ্ছে গবেষণা বা সত্য অনুসন্ধান। ইতিহাসের জনক হেরোডোটাস। হেরোডোটাস হিস্টোরি শব্দটি প্রথম ব্যবহার করেন, হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন খ্রিস্টপূর্ব 5ম শতকে। সমাজের জীবনী ইতিহাস, এই উক্তিটি কার? ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবির। র্যাবসনের মতে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা, আর আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন র্যাঙ্কে। 2 নম্বর দেখতে পাবো ইতিহাসের প্রকারভেদ, অর্থাৎ পাঠ্য বই পৃষ্ঠা নং 4, টপ 10 টিপস, 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে সভ্যতার অগ্রগতি হয়। আলোচনা ও গবেষণার সুবিধার্থে ইতিহাস দুই ভাগে ভাগ করা যায়। এরপরে দেখতে পাচ্ছ যে কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বলে বিষয়বস্তুগত ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাসকে 5 ভাগে ভাগ করা যায়, আর ভৌগোলিক দিক থেকে ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। এ পর্যায়ে ইতিহাসের বিষয়বস্তু, স্বরূপ এবং পরিসর। এখানে 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে। তো আমি এদের মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো শুধু আলোচনা করছি, বাকি তোমরা পড়ে নিবে। যে অর্থনীতি, সমাজ ও শিল্পকলার ইতিহাস রচনা শুরু হয় মার্ক্সবাদ প্রচারের পর থেকে। এরপরে একটা উক্তি আছে যে মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সময়ের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। তো এরপরে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, এটা তোমরা বাসায় পড়ে নিবে। এরপর আসি 3য় অধ্যায়, প্রাচীন বাংলার জনপদ।
বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। 1947 সালে দুই ভাগে বিভক্ত হয় বাংলা। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এই পৃষ্ঠায় আরো দুইটি গুরুত্বপূর্ণ এখানে কোশ্চেন রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া কেমন, নাতিশীতোষ্ণ। আরেকটা কোশ্চেন আছে যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কত ভৌগোলিক দূরত্ব ছিল? 11 মাইল। এরপরে আলোচনা করছি যে জনপদ। জনপদের মধ্যে প্রথমেই হচ্ছে গৌর। গৌর জনপদ 7ম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌড়ের অবস্থান ছিল মুর্শিদাবাদ জেলায় এর অবস্থান। বঙ্গ। এরপর বঙ্গ জনপদ। বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত, তাই এই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। তবে প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়, একটি বিক্রমপুর, অন্যটি নাব্য। এরপরে পুণ্ড জনপদ। পুণ্ড প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড। এটা বাংলাদেশে প্রাপ্ত প্রাচীনতম শিলালিপি বলা হয়। পুণ্ডকে প্রাচীনতম শিলালিপি বলা হয়। পুণ্ডদের যে রাজ্য, রাজধানীর নাম ছিল পুণ্ডনগর। পরবর্তীকালে নাম রাখা হয় মহেস্থানগড়। এটার অবস্থান ছিল বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর অঞ্চলে। এরপর হরিকেল জনপদ। হরিকেল আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ ছিল হরিকেল। সমতট জনপদ। সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। সমতট কুমিল্লার প্রাচীন নাম। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা। এরপর বরেন্দ্র জনপদ। এটি উত্তরবঙ্গের একটি জনপদ। এটা বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলায় অবস্থিত ছিল। তাম্রলিপ্ত জনপদ। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকি ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। 7ম শতকে এটিকে দ্বন্দ্বভুক্তি নামে পরিচিত হতে থাকে। চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড এবং প্রাণকেন্দ্র। এই জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। এই অধ্যায়ে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন উত্তর, যাকে বলা হয় টপ 10 টিপস। 10টি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য প্রভাব নিয়ে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 26 থেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। ইতিপূর্বে যদিও আমি আলোচনা করেছি, তারপর তোমরা এই কোশ্চেনগুলো দেখে নিবে যে আমি এদের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ সাল বলছি বা কোশ্চেন বলছি। এটা হচ্ছে বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। 1947 সালে বাংলা বিভক্ত হয় দুই ভাগে। পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে ভৌগোলিক দূরত্ব ছিল 1100 মাইল। পরের নেক্সট এসে যাই যে গৌর ও বঙ্গ এই দুইটা জনপদ, পাঠ্য বই পৃষ্ঠা 28। এখানে যে স্বাধীন গৌড় রাজ্য অবস্থান ছিল পূর্ব বাংলায় এবং গৌড়রাজ বলা হতো শশাঙ্ককে। গৌড়রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বাংলার অতি প্রাচীন জনপদ ছিল বঙ্গ। বঙ্গের শাখার নাম পাওয়া যায় দুটি। এবার পুণ্ড, হরিকেল ও সমতট, পাঠ্য বই পৃষ্ঠা 28-29। পুণ্ড জাতি গড়ে উঠেছিল পুণ্ড জনপদ। পুণ্ডদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ডনগর। পরবর্তীকালে পুণ্ডনগরের নাম রাখা হয় মহেস্থানগড়। প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল পুণ্ড। বর্তমান সিলেট জেলার অবস্থিত ছিল হরিকেল জনপদ এবং কুমিল্লার প্রাচীন নাম হচ্ছে সমতট। সমতট জনপদের নির্দেশন পাওয়া যায় কুমিল্লার ময়নামতিতে। সমতট অঞ্চলে ছিল আর্দ্র নিম্নভূমি।
এ পর্যায়ে হচ্ছে বরেন্দ্র, তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ। পাঠ্য বই পৃষ্ঠা 29। বরেন্দ্র ছিল উত্তরবঙ্গের একটি জনপদ। তাম্রলিপ্ত জনপদের অবস্থান ছিল হরিকেলে দক্ষিণে। এরপরে হচ্ছে চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র ছিল বর্তমান বরিশাল জেলা এবং চন্দ্রদ্বীপের জনপদের অবস্থান ছিল বালেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এমসিকিউ ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।